আচ্ছা, আজকে আমরা যেটা করবো এটা হচ্ছে নন স্টেমাই আপডেট। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইএসসি 2020 তে যে গাইডলাইন বেরিয়েছে সেটার আলোকে কি আপডেট বেরিয়েছে সেটা আমরা একটু ডিসকাস করবো। সবগুলোই আপনাদের জানা, জাস্ট রিভিউ করা। হ্যাঁ, এটা মনে হয় নতুন কি এসছে সেটা আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। আপনার মাঝে মধ্যে একটু রেসপন্স করেন, কারণ এভাবে বুঝতে পারি না তো শোনা যাচ্ছে নাকি। তাহলে নন স্টেমাই আপডেট, ঠিক আছে। এখানে শুরুতে আমরা জেনে নেই যে ক্লাস অফ রিকমেন্ডেশন আমরা বলতে কি বুঝি। গ্রিনটা ইন্ডিকেট করবে ক্লাস 1 রিকমেন্ডেশন, এটা মানে হচ্ছে ইজ রিকমেন্ডেড অর ইজ ইন্ডিকেটেড। আর ক্লাস 2 হচ্ছে 2A এন্ড 2B, ইয়েলো কালার, কারণ এগুলো আমাদের সাবসিকুয়েন্ট স্লাইডে আমরা সবসময় ইয়েলো, তারপর অরেঞ্জ, রেড, গ্রিন এগুলো দেখবো। হ্যাঁ, সেই জন্য আমাদের জানতে হবে যে কোনটা কি ইন্ডিকেশন ইন্ডিকেট করছে। ক্লাস 2A মানে হচ্ছে should be considered, plus 2B মানে হচ্ছে may be considered, and plus 3 হচ্ছে red is not recommended. And level of evidence A means the data derived from multiple randomized clinical trial or meta-analysis. And level of evidence B means the data derived from single randomized trial or non-randomized studies. And level of evidence C is a consensus of opinion of the expert or a small study or retrospective studies or registry. So what do you mean by MI? Non-STMI is also a MI. So the universal definition is same in case of ST elevated MI, or when you when যখন আপনাদেরকে বলা হবে যে নন STMI definition বলেন বা MI ST elevated MI definition বলেন, both definition, this definition is common for both. কারণ MI এর মধ্যে আপনার ST elevation MI ও পড়ছে, আবার নন ST elevation MI ও পড়ছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে আমরা সবাই জানি এটা হচ্ছে ফোর্থ ইউনিভার্সাল ডেফিনেশন অফ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আবার আমরা একটু রিভিউ করি, রিভিউটা কিরকম, ডেফিনেশনটা কেমন। এটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিফাইন্স cardiomyocyte necrosis in a clinical setting consistent with acute myocythemia. তার মানে ক্লিনিক্যাল সেটিং মানে কি, তার একটা চেস্ট পেইনের হিস্ট্রি থাকবে, তাই না? And a combination of criteria is required to meet the diagnosis of AMI, namely the detection of increase or decrease of a cardiac biomarker. কোনটা বুঝি বায়োমার্কার বলতে? হাই সেন্সিটিভ, এখন কিন্তু অন্য ট্রপোনিন, হাই সেন্সিটিভ ট্রপোনিন TRI with at least one value above the 90th percentile of the upper reference limit and at least one of the following, নিচের যে কোনো থেকে একটা, এবং যে ট্রপোনিন আই পেশেন্টের একটা ক্যারেক্টারিস্টিক ক্লিনিক্যাল ফিচার কনসিস্টেন্ট উইথ MI থাকতে হবে, সাথে তার যে বায়োকেমিক্যাল বায়োমার্কার বললাম সেটা তোমার ইনক্রিজ অর ডিক্রিজ, এবং তার মধ্যে একটা ভ্যালু থাকতে হবে যেটা অ্যাবভ 99 পার্সেন্টাইল অফ আপার রেফারেন্স লিমিট অফ নর্মাল, এবং নিচে যে সিমটম বলছি ওখান থেকে একটা থাকতে হবে। তাহলেই আমরা কেবল এই পেশেন্টটাকে এমআই ক্যাটাগরিতে ফেলতে পারবো। এখন আপনারা কেউ একজন বলেন তো 99 পার্সেন্টাইল অফ ইয়ে বলতে কি বোঝান, আপার রেফারেন্স লিমিট, এটা বলতে আপনারা কি বুঝেন? এনিওয়ান? ম্যাডাম, এটা বলতে যতটুকু বোঝায়, আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে 100 জনের মধ্যে 99 জনের ক্ষেত্রেই এই হাই রেফারেন্স ভ্যালুটা, মানে এই ক্ষেত্রে আমরা এমআই হিসেবে দেখতে পাবো বা ধরবো। একজনের ক্ষেত্রে হয়তো এই ভ্যালুটা নর্মাল আসতে পারে। এইটা হচ্ছে একটা অবজারভেশন। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম পার্সেন্টাইলে ভাগ করে এই অবজারভেশনটাতে দেখা গেছে যে এই যে লেভেলটা বলতেছে, হ্যাঁ, যে তার ট্রপোনিন আই এটার চেয়ে বেশি, মানে 99% ক্ষেত্রে ট্রপোনিন আইটা নর্মাল পেশেন্টের এটার চেয়ে কম থাকবে। বুঝতে পারছেন? অবজারভেশনে দেখা গেছে আমাদের যে ট্রপোনিন আই লেভেল যদি করা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা যেটা আমরা পাবো এমআই বলছি, এই ভ্যালুটা আসে 99%-এর ক্ষেত্রে নর্মালি পাওয়া যায় না, তার চেয়ে নিচে থাকে। বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। হ্যাঁ, এটার চেয়ে বেশি ভ্যালু থাকলেই তখন আমরা বলছি যে এটা দিস লেভেল বিলংস টু এমআই লেভেলে পৌঁছে গেছে ট্রপোনিন আইটা। বুঝতে পেরেছেন? কারণ আপনি মাইল্ড এলিভেশন অফ ট্রপোনিন আই কিন্তু আপনি আনস্টেবল জানাতে পাচ্ছেন, তখন তো আপনি সেটাকে এমআই বলছেন না, তাই না? কেবলমাত্র এই ভ্যালুটা যখন আপনার ওই অবজারভেশনের উপরে যাচ্ছে, মানে এই লেভেলটার উপরে যাচ্ছে, তখনই আমরা তাকে এমআই বলছি।
এগুলো একটা অবজারভেশন যে বিভিন্ন কন্ডিশনে দেখেছে নর্মাল লেভেল, আনস্টেবল এনজাইনা, নন এমআই, এই তিনটা ক্যাটাগরিতে ওরা দেখছে যে এই ভ্যালুটা সবসময় এমআই এর ক্ষেত্রে 99% ক্ষেত্রে এই ভ্যালুর চেয়ে বেশি থাকবে। আচ্ছা, এমআই এর হচ্ছে কিছু আপনার ক্যাটাগরি আছে, এটা আমরা সবাই জানি না। টাইপ টাইপ 1, 2, 3, 4, 5 এরকম 5টা ক্যাটাগরি আছে, হ্যাঁ। এগুলো কিন্তু এসটি এলিভেটেড এবং নন এসটি এলিভেটেড দুটো এমআই এর ক্ষেত্রেই একই রকম ডেফিনেশন। টাইপ 1 কোনটা বলছি আমরা, যেটা থ্রোম্বাস দিয়ে অবস্ট্রাকশন হচ্ছে করোনারি আর্টারি, সেটা হচ্ছে টাইপ 1, তাই না? টাইপ 2 কোনটা? টাইপ 1 হচ্ছে পেশেন্টের আন্ডারলাইন করোনারি আর্টারি ডিজিজ আছে। টাইপ 2 কোনটা? যদি সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হয়। যেমন কি কি কন্ডিশনে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হচ্ছে আপনার, যদি হাইপোটেনশন থাকে বা এক্সট্রিম হাইপারটেনশন, তারপর হচ্ছে আপনার ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, অ্যানিমিয়া, তারপর হাইপক্সিমিয়া, হ্যাঁ। এই ধরনের কন্ডিশন গুলোতে কি হয়, পেশেন্টের সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ হতে পারে, তখন যে এমআইটা হয় সেটাকে আমরা বলছি টাইপ 2 এমআই। আর টাইপ 3 এমআই হচ্ছে যে এখানে আপনি ট্রপোনিন লেভেল করতেই পারেন না, পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে আসছে, এটা হচ্ছে টাইপ 3 এমআই। আর টাইপ 4 এবং টাইপ 5 এমআই হচ্ছে একটা রিলেটেড টু পিসিআই আর পরেরটা হচ্ছে রিলেটেড টু সিবিজি। পিসিআই পর যেটা হয় ওটা হচ্ছে টাইপ 4, আর সিবিজির পর যেটা হয় সেটা হচ্ছে টাইপ 5। এখন একটা পেশেন্ট আপনার কাছে একটা এই সেটিংটা নিয়ে আসলো, তখন আপনি কি করবেন? চেস্ট পেইন নিয়ে আসলো। তখন হচ্ছে আমরা যেটা করি, আমরা প্রথমেই পেশেন্ট যখন একটা প্রাইমারি কেয়ার সেন্টারে যায়, সেটা আউটসাইড হসপিটাল, মানে আপনার কাছে সিসিইউ, আপনার যে হাসপাতাল সেই হাসপাতাল নাও হতে পারে, সে ফার্স্ট কন্ট্যাক্টে যেখানেই যাচ্ছে, যাওয়ার পর উইদিন 10 মিনিটের মধ্যে আমরা কি করি, একটা ইসিজি করি। এখন ইসিজিতে শুরুতেই যদি আপনি একটা এসটি এলিভেশন পেয়ে যান বা এসটি ডিপ্রেশন সিগনিফিকেন্ট পেয়ে যান, তখন তো আপনি পেশেন্টকে, পেশেন্ট হ্যাভ টিপিক্যাল চেস্ট পেইন ডিস্ট্রিবিউশন, এরকম একটা যদি নিয়ে আসে, তাহলে তো আপনি পেশেন্টকে ক্যাটাগরাইজ করেই ফেলছেন যে সে এমআই এর মধ্যে পড়ছে। সেটা হতে পারে এসটি এলিভেশন এমআই অর নন এসটি এমআই। এবং সাথে সাথে আপনি পেশেন্টকে একটা ট্রপনিন আই করতে দিলেন, সেটা হচ্ছে 0 আওয়ার। 0 আওয়ার মিনস যখন পেশেন্ট আপনার কাছে আসলো সেই সময়টায়, এবং তখন দেখলেন যে তার ট্রপনিন আই বেশি, 99 সেন্টাইলের চেয়ে বেশি, তখন আপনি তাকে এমআই এর মধ্যে ক্যাটেগরাইজ করে ফেললেন। আরেকটা গ্রুপ আপনি পেলেন যার নর্মাল ইসিজি, তবে এই গ্রুপটার মধ্যে কিন্তু আবার 30% কেসে ইসিজি নর্মাল থাকতে পারে। এখন সমস্যা হচ্ছে যার নর্মাল ইসিজি, তাকে তার একটু চেস্ট পেইন হচ্ছে কিন্তু তার নর্মাল ইসিজি, এই পেশেন্টটাকে আপনি কি করবেন? এই পেশেন্ট আপনি সাথে সাথে ট্রপোনিন পাঠাবেন। ট্রপোনিন ধরেন নর্মাল আসলো, এখন নর্মাল এই ইসিজিটা নর্মাল আসার পরেও আপনাকে কিছু এবনর্মাল পজিশনে ইসিজি দেখতে হবে, মানে এটা পোস্টিরিয়র এমআই না তো, বা অনেক সময় শুধু এলসিএক্স এ ব্লক, শুধু V4, V7, V9 এ কিছু মাইনর চেঞ্জ, এই মাইনর চেঞ্জ গুলো আছে কিনা, বা ওর শুধু আরবিআই নিয়ে আসছে, তখন রাইট সাইডে ডিসিজি, মানে আপনাকে হচ্ছে অন্য যেগুলো ইউজুয়ালি আমাদের কাছে প্রেজেন্ট করে না, কিন্তু ধরেন পোস্টিরিয়র এমআই আসতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন নিয়ে আসতে পারে পেশেন্ট, ওই মাইনর চেঞ্জ গুলো। হ্যালো, কোনো অসুবিধা? আমি কন্টিনিউ করব? জি ম্যাম। হ্যাঁ, সেই এবনর্মাল কোনো ইয়ে আছে কিনা সেগুলো আপনার, আপনি ইসিজি একদম নর্মাল বলার আগে আপনাকে অন্য কিছু দেখতে হবে। বললাম না, পোস্ট এমআই বা রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন এগুলো আছে কিনা, অথবা মাইনূট কোনো চেঞ্জ আছে কিনা ইসিজিতে, এটাও দেখতে হবে। এবং ইসিজির সাথে আমি কি করব, তার 0 আওয়ারে একটা ট্রপোনিন আই পাঠাবো, সেটাও দেখা গেল যে তার নর্মাল আসছে, কিন্তু পেশেন্টের কিছুটা চেস্ট পেইন আছে, কিন্তু এটা নট একেবারে ওই ক্যারেক্টারিস্টিক ইয়ে চেস্ট পেইনের মতো না। তখন আমি 1 আওয়ার পরে, এটা হচ্ছে রুলিন, আসলে রুলিন অ্যান্ড রুল আউট, 1 আওয়ার পরে আরেকটা ট্রপোনিন আই করাবো। এটার মধ্যেও যদি তার নেগেটিভ আসে, তখন আপনি মোটামুটি পেশেন্টটাকে রুল আউট করে দিতে পারবেন। কিন্তু এরকম যদি হয় যে পেশেন্টের মাইল্ড এসটি ডিপ্রেশন আছে, একদম নর্মাল ইসিজি না, ট্রপোনিন আইটা 0 আওয়ারে নেগেটিভ আসছে, এখানেও নেগেটিভ আসছে, কিন্তু ওর একেবারে ওরকম নন স্পেসিফিক চেস্ট পেইন না, ওর চেস্ট পেইনটা কিছুটা মনে হচ্ছে যে হতে পারে তার ইসকেমিক বা এমআই, ওরকম ওই টাইপের ডিস্ট্রিবিউশনের চেস্ট পেইন হচ্ছে, তখন এই পেশেন্টটা কি করবে? তখন আপনাকে অবজার্ভ করতে হবে পেশেন্ট।
এ হতে পারে যে অ্যান্টাসিড গ্রুপ, তারপর হচ্ছে আলফা-সেকশন, হ্যাঁ? এই জিনিসগুলো আপনাকে এক্সক্লুড করতে হবে। এগুলো কিভাবে এক্সক্লুড করবেন? এক হচ্ছে আপনি এই যে বললাম 1 এই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আপনি 3 আওয়ারে আরেকটা ট্রপোনিন করবেন। ওই সময় হয়তো এরকমও হতে পারে যে ওই সময়টায় তার ট্রপোনিন বেশি হওয়ার কথা। তখন তো আপনি এই পেশেন্টটাকে রুল ইন করে ফেলতে পারবেন। তাহলে 0 আওয়ার 1 আওয়ার হচ্ছে সাধারণত এই গাইডলাইনে রিকমেন্ডেশন করেছে, আগে যেটা ছিল 0 আওয়ার 3 আওয়ার, এই গাইডলাইনে আর্লি পেশেন্ট গুলোকে যেন আমরা রুল ইন করতে পারি সেজন্য 0 আওয়ার 1 আওয়ার রুল ইন এবং রুল আউটের জন্য। কিন্তু একটা গ্রুপ অফ পেশেন্ট যাদের অবজারভেশন দরকার, এই যাদেরকে আপনি কোনোটাতেই ফেলতে পারছেন না, ইজিলি রুল আউট করতে পারছেন না, আবার ইজিলি রুল ইন এর মধ্যে ফেলতে পারছেন না, সেই পেশেন্ট গুলো যাদেরকে আমি অবজারভেশনে রাখছি তাদের ক্ষেত্রে আপনি 3 আওয়ারে আরেকটা ট্রপোনিন করবেন। এবং মিনওয়াইল তাকে যদি সম্ভব হয় আদার যে টেস্টগুলো আছে ইকো করা এবং তাকে অ্যাগেইন ইভালুয়েট করবেন তার চেস্ট পেনের ক্যারেক্টারিস্টিক এবং তার চেস্ট পেনে যে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আছে এখন আসেন, আগে আমাদের যে গাইডলাইন ছিল সেখানে কিন্তু হাই সেন্সিটিভিটি ট্রপোনিন আইকে আমরা সবসময় আমাদের এখানেও দেখেছি, আমরা আসলেই আমরা ট্রপোনিন আই পাঠাই। এখন এই গাইডলাইনে কেন হাই সেন্সিটিভিটি ট্রপোনিন আইকে ইনক্লুড করা হয়েছে কেউ বলতে পারবেন? কেউ একজন রেসপন্স করেন। ম্যাডাম ওই যে হ্যাঁ প্রাইমারিলি 3 ঘন্টার মধ্যে অনেক সময় দেখা যায় যে নর্মাল প্রোপোনিনাই যেটা সেটা অনেক সময় বাড়ে না, কিন্তু হাই সেন্সিটিভ প্রোপোনিন ঠিকই চলে আসে। এটা হ্যাঁ একটু অ্যামাউন্টও যদি আসে আমরা ওই ওই তখন বুঝতে পারা যায়। হ্যাঁ, তাতে আপনার লাভটা কি হচ্ছে? তাহলে আমরা ওই রোগীটাকে ফলো আপ ট্রিটমেন্টের জন্য মানে অ্যাসেসমেন্টের আইসিডির প্রোপোনিনাই সাধারণত 1 ঘন্টার মধ্যে ব্লাডে চলে আসে, বুঝতে পারছেন? মানে হচ্ছে এটা আসলে কি অ্যাসিড, আমরা যে অ্যাসিডটা করছি ও হচ্ছে যে ওই ট্রপাই যে লো ভ্যালু অফ ট্রপাই, দেখেন এটা হচ্ছে ন্যানোগ্রাম, এই অল্প ভ্যালুকে সে আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারছেন? আমরা যে অ্যাসিডটা ইউজ করতেছি, আমরা যে ম্যাথ টেকনোলজিটা ইউজ করতেছি, সে হচ্ছে যে একদম এই লো লেভেল ন্যানোগ্রাম ট্রপাইকে সে আগে যে ট্রপাই আমরা দেখতাম সে হচ্ছে মাইক্রোগ্রাম, মানে বেশি পরিমাণ আসলে ওই অ্যাসিডটা কি করতো, বেশি পরিমাণ আসলে পরে সে ডিটেক্ট করতে পারতো। কিন্তু এখন যেটা আমরা ইউজ করছি সেটা একদম ন্যানোগ্রাম লেভেলের, সে ইয়েকে খুব আর্লি 1 ঘন্টার মধ্যে সে কিন্তু ব্লাডে চলে আসে, অল্প চলে আসে, কিন্তু আগে আমরা ডিটেক্ট করতে পারতাম না। হ্যাঁ, কিন্তু এখন এই অ্যাসিটার মাধ্যমে আমরা কি করি 1 ঘন্টার মধ্যে ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করার সুবিধা হলো যেটা যে আগে আপনি যেগুলোকে আনস্টেবল এনজাইনা হিসেবে ট্রিটমেন্ট দিতেন সেগুলোকে এখন আপনি নন এসটিএমআই ক্যাটাগরিতে ফেলে দিতে পারেন, তাই না? এবং সেভাবে ট্রায়াল করতে পারেন পেশেন্টগুলোকে। নন এসটিএমআই আনস্টেবল এনজাইনা মানে এটা আইডেন্টিফাই করার ইয়েটা কি, ইম্পর্টেন্সটা কি? আপনার কি দরকার যে আপনি এত তাড়াতাড়ি করে আনস্টেবল এনজাইনা না নন এসটিএমআই ক্যাটাগরাইজ করবেন? ম্যাডাম নন এসটিএমআই যদি হয় তাহলে আমি রোগীকে তাড়াতাড়ি ইন্টারভেনশনে পাঠাইতে পারবো, যে পিসিআই লাগবে কি লাগবে না, প্রথমত এনজিওগ্রাম হচ্ছে করে পেশেন্ট ফেলি। আউটকাম, আপনি বুঝতে পারলেন যে আনস্টেবল এনজাইমার পেশেন্টরা কিন্তু মর্টালিটি বা আউটকাম কিন্তু ইয়ের চেয়ে বেটার, তাই না? নন স্টেমাইড চেয়ে বেটার। আপনি ধরতে পারলেন যে এই পেশেন্ট একটা খারাপ পেশেন্ট, একে আমার প্রপার রিভ্যালুয়েশন এবং প্রপার ট্রায়ালস করা উচিত। আনস্টেবল এনজাইমা তো আপনি সেটা করছেন না, তাই না? এই পেশেন্টকে আপনি আর্লি নন স্টেমা হিসেবে ডায়াগনোসিস করলেন এবং ট্রায়ালস করলেন যে এ কি হাই রিস্কের মধ্যে পড়ে না ইন্টারমিডিয়েট রিস্কে পড়ে না লো রিস্কের মধ্যে পড়ে। তখন আপনি অ্যাকর্ডিংলি তাকে ইন্টারভেনশন, বা যে আপনার কাছে এরকম একটা হাসপাতালেও তো আসতে পারে যেখানে তার ইন্টারভেনশনের ফ্যাসিলিটি নাই, তখন আপনি পেশেন্টটাকে রেফার করতে পারলেন। কিন্তু আপনি যদি পেশেন্টটাকে আর্লি ডায়াগনোসিস না করতে পারেন, 4 ঘন্টা ধরে বসে থাকেন, তখন তো আপনার পেশেন্ট দেখা যাবে এর মধ্যে খারাপ হয়ে গেছে, মর্টালিটি বেশি হয়। সেই জন্য দেখা গেছে যে আপনি যদি আর্লি ডায়াগনোসিস করেন এবং আর্লি ম্যানেজমেন্ট দেন সেক্ষেত্রে পেশেন্টের লাইফ সেভ হয়। এটাই হচ্ছে কারণ যে আপনি আর্লি কেন রুল ইন করবেন এবং আর্লি রুল আউট করবেন পেশেন্টকে। এখানে একটা টেবিল, এটা হচ্ছে ক্লিনিক্যাল ইমপ্লিকেশন অফ হাই সেন্সিটিভ কার্ডিয়াক ট্রপোনিন, এগুলো আপনারা সবাই জানেন, তবু আমরা একটু রিভিউ করছি। এটা হচ্ছে হ্যাভ হায়ার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ফর এমআই। কেউ একজন বলেন তো আমাকে যে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু আর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে কি? এটা বলছে না হায়ার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ফর এমআই মানে কি? এনিওয়ান?
মানে মনে হয় ম্যাডাম এটা যে হবে না বা এটা রুল মনে আউট হয় কি করাটা, আর? মনে হয় বলে কোনো কথা আছে? ম্যাডাম এটা রুল আউট করার ক্ষেত্রে আর কি, যে এটা না, হবে না। বলেন, আপনি আমাকে বলেন যে নন নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে কি আর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে কি? নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে যে এই টেস্টে নেগেটিভ আসা মানে হচ্ছে আমার এই ডিজিজ নাই, বুঝছেন? জি তার ম্যাডাম। মানে কি ট্রপনি নাই নেগেটিভ মানে আমার এমআই নাই, বুঝা গেছে? আর জি পজিটিভ ম্যাডাম। প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে এই টেস্ট পজিটিভ এবং আমার এবং এটা রিফ্লেক্ট করে যে আমার ডিজিজ আছে। হাই পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে এই এই টেস্টটা আমি যে করলাম ট্রপনি নাই এর পজিটিভ আসা মানেই হচ্ছে আমার এমআই আছে, বুঝতে পারছেন? এটা যে শুধু ট্রপনি নাইয়ের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু মানে হচ্ছে এটা, এইটা থাকা মানে হচ্ছে আমার এটা আছে, আমার ডিজিজের বেশি থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি, বা ডিজিজ আছে, এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ। আর নেগেটিভ প্রেডিক্টিভ মানে হচ্ছে আমার এই ট্রপনিনাই নেগেটিভ নাই। তো হাই সেন্সিটিভ ট্রপনিনাই সুবিধা হচ্ছে হ্যাভ হায়ার নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ফর এমআই, মানে নেগেটিভ হাই সেন্সিটিভ ট্রপনিনাই যদি নেগেটিভ থাকে আপনি বলে নিতে পারেন যে আপনার এমআই নাই। আর এটা একটু আগে আমরা বলছি যে এটা হচ্ছে ট্রপোনিন ব্লাইন্ড যে ইন্টারভেল ছিল আগে 0 to 4 আওয়ার, সেইটা আপনার রিডিউস করে দিয়েছে, কারণ এখন আমরা 1 ঘন্টার মধ্যেই ডায়াগনোস করতে পারছি, and result in 4% absolute and 20% relative increase in detection of type 1 MI and the corresponding decrease in diagnosis of unstable angina, এগুলো আমরা আগেই বলেছি। আর associated with twofold increase in detection of type 2 MI। তাহলে কি বলেছে? এটা হচ্ছে টাইপ 1 এমআই এর ক্ষেত্রে 4% absolute and 20% relative increase in detection, আর টাইপ 2 এমআই এর ক্ষেত্রে twofold increase in detection। ঠিক আছে, এখানে কিছু ভ্যালু বলছে যে elevation beyond 5-fold for acute type 1 MI, elevation 3-fold upper reference limit, positive predictive value for MI may be associated with broad spectrum of condition। other condition ও হতে পারে, এমআই হতে পারে, সাথে আদার যে কন্ডিশন অ্যাortic dissection, টাকা সুবো, হ্যাঁ, ওইসব কন্ডিশন গুলোর ক্ষেত্রেও 3-fold বাড়তে পারে। It is common to detect circulating level of cardiac troponin in healthy individuals। আচ্ছা, একটু আগে যে বললাম র্যাপিড রুল ইন অ্যান্ড রুল আউট, এটা আমরা আমাদের বলা হয়ে গেছে অলরেডি, তবুও আরেকবার রিক্যাপ করি। যদি একটা পেশেন্ট আসে নন এসটিএমআই, রুল ইন আগে ছিল 0 আওয়ার 3 আওয়ার, এখন নতুন গাইডলাইনে যেটা আসছে 0 আওয়ার 1 আওয়ার, কারণ আমরা ট্রপনি নাই 1 ঘন্টার মধ্যেই ব্লাডে চলে আসে, আর 0 আওয়ারে যদি আমি পেয়ে যাই, পেশেন্ট কখন আসছে সেটার উপর নির্ভর করেই তো, তাই না? পেশেন্ট যদি আপনার সিমটমের আধা ঘন্টার মধ্যে চলে আসে তাহলে আপনি 0 আওয়ারে নাও পেতে পারেন, আর যদি পেশেন্ট 2 ঘন্টা পর আসে তাহলে হচ্ছে 0 আওয়ারে হাই সেন্সিটিভ ট্রপনি নাই পজিটিভও পেয়ে যেতে পারেন। কাজেই 0 আওয়ার যদি এগুলো সব নেগেটিভ থাকে তাহলে আমি রুল আউট করে দিতে পারি। যদি ট্রপনি নাই 0 আওয়ার 1 আওয়ারে হাই থাকে সেক্ষেত্রে আমি রুলিং করব। রুল আউট করার পর এই পেশেন্টগুলো ডিসচার্জ করে দিতে পারি এবং পরে তাকে এডিশনাল টেস্ট করে তাকে আমি ইভালুয়েট করতে পারি, যেমন স্ট্রেস টেস্ট করতে পারি, স্ট্রেস ইকো করতে পারি, স্ট্রেস ইসিজি, স্ট্রেস ওটা কি বলে প্যাক করতে পারি, তারপরে হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম করতে পারি অথবা ইনভেসিভ অ্যানজিওগ্রাম করতে পারি। এগুলো করে আমি করোনারি আর্টারি ডিজিজ আছে কিনা সেটা আমি পরবর্তীতে ডায়াগনোস করতে পারি। আর রুলিং করার পর তো আমি হচ্ছে পেশেন্টকে ক্যাটাগরাইজ করে ফেলবো যে সে কি হাই রিস্কে পড়ে নাকি ভেরি হাই রিস্কে পড়ে নাকি তার রিস্ক কম, সেভাবে তাকে আমি অ্যানজিওগ্রাম বা এগুলো করবো। আর যেটা অবজারভেশনে থাকবে সেই পেশেন্টগুলোকে আমি ইকো করবো, তারপরে হচ্ছে স্ট্রেস টেস্ট করতে পারে। এখন সব খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে হচ্ছে সিটি অ্যানজিওগ্রাম। বলছে যাদের হচ্ছে মাঝে মাঝে সিমটম এবং ট্রপনি নাই ইনকনক্লুসিভ, সেক্ষেত্রে কিন্তু এখন এটা একদম রিকমেন্ডেশন রিকমেন্ড করে যে আমরা সিটি অ্যানজিওগ্রাম করে তার করোনারি আর্টারি ডিজিজ এক্সক্লুড করতে পারি। পেশেন্ট সাসপেক্টেড এমআই যদি সে এরকম সব সে যদি আনস্টেবল থাকে তাহলে তো আমি তাকে সরাসরি যে ডেস্ট এলিভেশন এমআই সে তো রুলিন হয়ে যাবে। আর যদি সে সেভাবে না আসে, একটু আগে বলছি 0 আওয়ারে স্যাম্পল কালেকশন করব, স্যাম্পল কালেকশন পজিটিভ হলে সে হসপিটালাইজেশনে চলে যাবে। সেটা যদি না হয় 1 ঘন্টা পর করব, তারপরে সে যদি পজিটিভ আসে হসপিটালে চলে যাবে।
যদি সে 1 ঘন্টা পর পজিটিভ না হয় তখন আমি 3 ঘন্টা পর করবো আবার। 3 ঘন্টা পর যদি আসে তাহলে হসপিটালে চলে যাবে, হসপিটালে সে অ্যাকর্ডিংলি ম্যানেজ হবে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে, মনিটর করা হবে আর এবং ক্যাটাগরাইজ করে তাকে আর্লি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হবে। এবং 3 আওয়ারে যদি পজিটিভ আসে একইভাবে হসপিটাল, আর যেটা 3 আওয়ার্স পরেও যদি তার নেগেটিভ আসে তখন আমি, যদি পেশেন্টের সিমটম না থাকে 0 to 1 আওয়ারে, তখন তাকে রুল আউট করে দেবো। আর যদি সিমটম থাকে 3 আওয়ার্স পরেও নেগেটিভ আসে সেই পেশেন্টটাকে আমি অবজারভেশনে রাখবো। এখন আসেন রিস্ক অ্যাসেসমেন্ট। এই পেশেন্টগুলো যে আপনার কাছে আসলো, আপনি কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করবেন এটার উপরে এই গাইডলাইনে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে কে হাই রিস্ক, কে লো রিস্ক, এবং তাদের ইসকেমিক রিস্ক কেমন, তাদের ব্লিডিং রিস্ক কেমন, এই ব্যাপারগুলোর উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে। হচ্ছে তার যদি ইসিজি চেঞ্জ থাকে, যেমন গ্রস 1 মিলিমিটারের বেশি এসটি ডিপ্রেশন অথবা ট্রানজিয়েন্ট এসটি ডিপ্রেশন, হ্যাঁ, এরকম যদি থাকে ইসিজি অ্যাসেসমেন্ট করেও কিন্তু আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনার বায়োমার্কার, যদি পেশেন্টের সিরিয়াল ট্রপনি নাই করেন, যদি পারসিস্টেন্ট ইলিভেশন থাকে সেই পেশেন্টটাও কিন্তু হাই রিস্ক। আবার বায়োমার্কারের মধ্যে আপনি ইয়ে করতে পারেন, এটা কি বলে, ন্যাচুরিটি প্যাপটাইডও করতে পারেন, বিএনপি অথবা এন টার্মিনাল। এটাও হচ্ছে আপনাকে প্রগনোস্টিক একটা, এবং তার চান্স অফ ফেলিওর, তার চান্স অফ ডেভেলপমেন্ট অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিরকম হবে সেই সম্বন্ধে আপনাকে ধারণা দিতে পারবে। যাদের ফেলিওরের ডেভেলপমেন্টের চান্স বেশি এবং যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করবে তাদের আউটকাম তো খারাপ হবে, সেভাবে আপনি রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারেন। এছাড়া কিছু রিস্ক স্কোর আছে, যেমন আমরা গ্রেস স্কোর, এগুলো আমি ডিটেলে যাব না। গ্রেস স্কোর এটা হচ্ছে ইন হসপিটাল এবং 30 ডেজ তার মর্টালিটি, তার রিস্ক কেমন সেটা আপনি এটা দেখে অ্যাসেসমেন্ট করতে পারেন। এটা হচ্ছে ইসকেমিক রিস্ক অ্যাসেসমেন্ট। আর পেশেন্টের ব্লিডিং রিস্ক, কারণ আমরা এই পেশেন্টগুলোকে তো আমাকে যে ট্রিটমেন্ট করতে হয় সেখানে আমি যদি না বুঝি যে পেশেন্টের ব্লিডিং রিস্ক বেশি, তাহলে আমি তো তাকে প্রোটোকলের মধ্যে কোন পেশেন্টের কি ধরনের রিস্ক সেইভাবে আমি তাকে প্রোটোকলে ফেলবো, তাকে কতদিন ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেবো, আর প্রসিডিওরটা কিরকম হবে, তার যে ইন্টারভেনশন করবো ইন্টারভেনশনের পরে তাকে আমার কি দিতে হবে, তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে তাকে আমি কি করে ডুয়েল বা ট্রিপল অ্যান্টিপ্লেটলেট, ট্রিপল অ্যান্টিথ্রোম্বোটিক দেবো, হ্যাঁ, এই জিনিসগুলো কতদিন দেবো, এগুলো আমাকে অ্যাসেস করার জন্য অবশ্যই রিস্ক, ইসকেমিক রিস্ক এবং ব্লিডিং রিস্ক এই দুটো অ্যাসেস করতে হবে। ব্লিডিং রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আমরা কমনলি যেটা করি ক্রুসেইড, তাছাড়া আছে ইকুইটি ব্লিডিং রিস্ক স্কোর, আর একটা হচ্ছে, এগুলো আসলে ফিজিবল না, এই দুটা হচ্ছে খুবই জটিল। ওয়ার্কিং ওয়ার্কিং যে রিস্ক অ্যাসেসমেন্ট সেটা ক্রুসেইড দিয়ে সাধারণত করা হয়। দেখি যে ওদের রিকমেন্ডেশন কিরকম। It is recommended to measure high sensitive troponin I serially for the estimation of prognosis. এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। আর যেটা বিএনপি এবং যেটা বিএনপি আর প্রো বিএনপির কথা যেটা বললাম সেটা হচ্ছে 2A ক্লাস 2A ইন্ডিকেশন। আর যে আদার যেগুলো সিআরপি, ওটা কি বলে, সিআরপি, তারপরে আদার যেসব আপনার বায়োমার্কার আছে এগুলো করার প্রয়োজন নাই বলা হচ্ছে। আর আর স্কোর টু রিস্ক স্ট্রাটিফিকেশন অফ নন স্টেমাই, গ্রেস স্কোর 2A। তারপর হচ্ছে দ্য ইউজ অফ রিস্ক স্কোর ডেজিগনেটেড টু ইভালুয়েট দ্য বেনিফিট অফ রিস্ক অফ ডিফারেন্ট বিএপিজি ডিউরেশন মে বি কনসিডার্ড, এগুলো বাকিগুলো সবই 2A। এটা হচ্ছে পরে যে স্কোরটা বলছিলাম আপনার একাডেমিক রিসার্চ কনসোর্টিয়াম ব্লিডিং রিস্ক এট দ্য টাইম অফ পারফিউশনাস করোনারি ইন্টারভেনশন, এটা হচ্ছে এই কিছু মেজর ক্রাইটেরিয়া হচ্ছে, কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে, এগুলো আসলে মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই। এগুলো এগুলো যেটা করতে হয় এটা শীট আকারে রাখতে হয়, এটা দেখে দেখে পেশেন্টের স্কোরিং করতে হয়। এখন হচ্ছে আপনার পেশেন্টের, যখন আপনি একটা পেশেন্ট আসলো আপনার কাছে নন স্টেমায়, তখন আপনাকে কিছু জিনিস দেখতে হবে যে পেশেন্টের বয়স কত, তার যে আগে ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, আগে ইসকেমিক হিস্ট্রি আছে কিনা, পেশেন্টের সে কি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করছে, সে কি ক্রনিক করোনারি সিনড্রোম নিয়ে পেশেন্ট করছে না অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে পেশেন্ট করছে, কোমরবিডিটি আছে কিনা, এবং সে তার কো মেডিকেশন পাচ্ছে কিনা, আগে থেকে কোনো অ্যান্টিকোয়াগুলেশনের উপর আছে কিনা, এবং সে কোনো প্রসিডিউরাল স্টেপের মধ্যে দিয়ে গেছে কিনা, পিসিআই বা সিএবিজি, সে কি ফিমোরাল রুটে গেছে, গেলে রেডিয়াল রুটে গেছে, সেগুলো জেনে আপনাকে আপনার অ্যান্টিথ্রোম্বোটিক ট্রিটমেন্টের এবং তার ইসকেমিক রিস্ক এবং ব্লিডিং রিস্ক কেমন এটা জেনে আপনাকে আপনার চয়েস অফ অ্যান্টিথ্রোম্বোটিক ট্রিটমেন্ট এবং তার ডিউরেশন
তার ডোজ, এগুলো ঠিক করতে হবে। এগুলো আমরা সবাই জানি, অ্যান্টিপ্লেটেড, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, প্লাসিডোগ্রেল, টিকাগ্রেল। এখন যেটা ক্লোপিডোগ্রেলকে এখন একটু লেস প্রেফারেন্স দেওয়া হচ্ছে, কারণ এটা লেস পোটেন্ট। মোর পোটেন্ট হচ্ছে প্লাসিডোগ্রেল এবং টিকাগ্রেলও। যে পেশেন্টটা পিসিআই করতে যাবে, ওই পেশেন্টটাকে আপনি প্লাসিডোগ্রেল রিকমেন্ড করতে পারেন, যদি না তার বয়স এইজ মোর দ্যান 75 ইয়ার্স এবং ওয়েট 60 কেজির নিচে না থাকে। টিকাগ্রেল আপনি ইনভেরিয়েবলি সব নন স্টেমাই পেশেন্টকে দিতে পারেন। আর GP2B3A এগুলো সাধারণত পেশেন্টের যদি ইনভেসিভ প্রসিডিওরের পরে নো ফ্লো থাকে, এরকম পেশেন্টকে আমরা সাধারণত এগুলো দিই। বিভালিরুবিনে এখন 2B ইন্ডিকেশন বলে, beside of unfractionated heparin or enoxaparin। এবং এক্সটেন্ডেড যদি আপনার ইউজ করতে হয় ইন কেস অফ যাদের ইসকেমিক রিস্ক বেশি, 1 বছরের বেশি যদি ডুয়াল অ্যান্টিপ্লেট ইউজ করতে হয়, তখন কিন্তু আমরা রিভারক্সকে প্রেফারেন্স দিচ্ছি, কিন্তু সেক্ষেত্রে ডোজটা হবে 2.5 মিলিগ্রাম বিডি, এরকম ডোজ, ভেরি লো ডোজ রিভারক্সাবেন যাদের ইসকেমিক রিস্ক বেশি। তাহলে দেখেন, একটা পেশেন্ট যখন নন স্টেমাই নিয়ে আসলো, আপনি তাকে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন অথবা এনোক্সাপেরিন অথবা বিভালিরুবিন এগুলো দিচ্ছেন। আনফ্র্যাকশনেটেড হ্যাপারিনটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন, এটা হচ্ছে ক্যান বি মে বি গিভেন হচ্ছে বিভালিরুবিন, আর এটা হচ্ছে ক্যান বি গিভেন। ব্লিডিং রিস্ক যদি লো থাকে, হাই থাকে এবং ভেরি হাই যদি হয়, লো যদি থাকে তখন আপনি কি করেন, অ্যাসপিরিন, তখন আপনি এরকম কম্বিনেশন দিতে পারেন, অ্যাসপিরিন প্লাসিডোগ্রেল অথবা অ্যাসপিরিন টিকাগ্রেল অথবা অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল ফর 12 মান্থস। দেন যার ইসকেমিক রিস্ক বেশি, সেক্ষেত্রে আপনি ডুয়েল অ্যান্টিথ্রম্বোটিক অথবা ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দুটাই প্রেফার করতে পারেন। ডুয়েল অ্যান্টিথ্রম্বোটিক যদি হয় অ্যাসপিরিন সাথে রিভারক্স, বললাম 2.5 বিডি এরকম ডোজে। আর যদি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেন, সেক্ষেত্রে অ্যাসপিরিন টিকাগ্রেল আর অ্যাসপিরিন প্লাসিডোগ্রেল আর অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল, যে কোনো কম্বিনেশন, এই কম্বিনেশনটাই আপনি এক্সটেন্ড করতে পারেন, অথবা আপনি অ্যাসপিরিন আর রিভারক্সাবেনও অ্যাড করে মোর দেন 12 মান্থস আপনি কন্টিনিউ করতে পারেন। আর যদি পেশেন্টের হাই ব্লিডিং রিস্ক হয়, সেক্ষেত্রে অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল। অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল আমি দিচ্ছি 3 মান্থস, দেন সিঙ্গেল অ্যাসপিরিনে চলে যাবে। আর ভেরি হাই রিস্ক যদি হয়, তখন আমি অ্যাসপিরিন ক্লোপিডোগ্রেল শুধুমাত্র 1 মান্থস এবং ফলোড বাই শুধুমাত্র ক্লোপিডোগ্রেল। এগুলো রিকমেন্ডেশন গুলো অলরেডি আমি বলে ফেলছি। এগুলো সব টিকাগ্রেল আর ক্লোপিডোগ্রেল সবগুলো হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। আর ডিএলপি যেটা বলছিলাম, ইফ দেয়ার ইজ এভিডেন্স অফ নো ফ্লো অর অর থ্রম্বোটিক কমপ্লিকেশন, সেক্ষেত্রে এটা 2A ইন্ডিকেশন, জিএলপি 2B3A অ্যান্টাগনিস্ট ইউজ করা। আচ্ছা, পেরি ইন্টারভেনশনাল, যদি পেশেন্ট আগে আনফ্র্যাকশনেটেড হ্যাপারিন পেয়ে থাকে, সেক্ষেত্রে আমি শুধু পেশেন্ট যখন পিসিআই তাকে এই ডোজে আমি দিতে পারি, এটা হচ্ছে 1 ইন্ডিকেশন। ফান্ডাপেরিনক্স আমরা ইউজ করতে চাই না, কারণ হচ্ছে ফান্ডাপেরিনক্সে আপনার ক্যাথেটার থ্রোম্বোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য, যদিও এটা ক্লাস 1 ইন্ডিকেশন, কিন্তু ফান্ডাপেরিনক্স ইউজ করা যায়, কিন্তু কিপিং ইন মাইন্ড অফ ক্যাথেটার থ্রোম্বোসিস আমরা ফান্ডাপেরিনক্স সাধারণত ইউজ করি। আর অ্যানোক্সাপেরিন যদি তাই সে প্রি ট্রিটমেন্ট উইথ অ্যানোক্সাপেরিন, সাবকিউটেনিয়াস অ্যানোক্সাপেরিন পায়, সেক্ষেত্রে আপনি অ্যানোক্সাপেরিনও দিতে পারেন পেরি প্রসিডিওরের আগে, সেটা হচ্ছে 2A ইন্ডিকেশন। আর বিভালিরুবিন ইউজ করা হচ্ছে 2B ইন্ডিকেশন। এই যে যেটা বলছিলাম, আপনি ড্যাট ইউজ করতে পারেন, এগুলো আমার বলা হয়ে গেছে। ডিপিটি ইউজ করতে পারেন, ডিপিটি ইউজ করলে এরকম রেজিম যে কোনো একটা, আর ড্যাট হচ্ছে রিভারক্স 2.5 বিডি,
এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু নতুন এসছে। এখন কাদেরকে আপনি যে বলতেছেন যাদের ইসকেমিক রিস্ক বেশি, তারা কারা? রিস্ক ক্রাইটেরিয়া ফর এক্সটেন্ডেড ট্রিটমেন্ট উইথ সেকেন্ড অ্যান্টিথ্রোম্বোটিক এজেন্ট, তারা হচ্ছে হাই থ্রোম্বোটিক রিস্ক। এই ক্যাটাগরি যাদের এই জিনিসগুলো আছে, তারা যেমন diabetes mellitus requiring medication, history of recurrent MI, multivessel coronary artery disease, তারপর হচ্ছে পলিভাস্কুলার ডিজিজ, যেমন তার করোনারি আর্টারি ডিজিজ আছে, আবার পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে, প্রিম্যাচিউর অর অ্যাক্সিলারেটেড করোনারি আর্টারি ডিজিজ, তারপর হচ্ছে সিকেডি যাদের, আবার টেকনিক্যাল কিছু ব্যাপার আছে, যেমন যাদের আপনি 3 স্ট্যান্ড ইমপ্ল্যান্ট করেছেন অথবা অ্যাটলিস্ট 3 লেশনস ট্রিটেড, টোটাল স্ট্যান্ড লেন্থ যদি 60 মিলিমিটারের উপরে হয়, অ্যান্ড হিস্ট্রি অফ কমপ্লেক্স রিভাস্কুলারাইজেশন, যেমন আমরা লেফট মেইন করলাম অথবা বাইফার্কেশন করলাম, সিটিও করলাম, সেই পেশেন্টগুলো, এই পেশেন্টগুলো হচ্ছে আপনার হাই থ্রোম্বোটিক রিস্ক। এদের ক্ষেত্রে আপনি সেকেন্ড, ওই যে বললাম এক্সটেন্ডেড এন্টিথ্রোম্বোটিক রেজিম, সেখানে আপনি এই পেশেন্টগুলোকে আপনি তাদের মধ্যে ইনক্লুড করতে পারেন। এগুলো বলা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এতক্ষণ তো বললাম থ্রোম্বোটিক, এখন কি কি মেজার নিলে আপনি টু রিডিউস ব্লিডিং রিস্ক রিলেটেড টু পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন? এক হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন ডোজ অ্যাডজাস্টেড টু বডি ওয়েট এবং রেনাল ফাংশন, যেটা আমরা করি সবসময়। রেডিয়াল আর্টারি অ্যাপ্রোচ অ্যাজ এ ডিফল্ট ভাস্কুলার অ্যাক্সেস, রেডিয়াল আর্টারি অ্যাপ্রোচ অবশ্যই এখানে প্রেফারেবল। আচ্ছা, প্রোটন পাম্প ইনহিবিটর দিব আমরা কাদের ক্ষেত্রে? যাদের হায়ার দ্যান অ্যাভারেজ রিস্ক অফ জিআই ব্লিডিং, যেমন বয়স যদি 65 এর উপরে থাকে, ডিসপেপসিয়া, যাদের আগে থেকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে, হেলিকোব্যাক্টার বায়োলজি ইনফেকশন আছে, অ্যান্ড ইন পেশেন্ট অন ওরাল অ্যান্টিকোয়াগুলেশন, তাদের পিসিআই পারফর্ম উইদাউট ইন্টারাপশন অফ, তাদের ক্ষেত্রে কি করব? তাদের পিসিআই করার পর পিসিআই পারফর্ম উইদাউট ইন্টারাপশন অফ নোয়া। ইন পেশেন্ট অন, যারা ইয়ের উপর আছে, কি বলে, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, ডু নট অ্যাডমিনিস্টার আনফ্র্যাকশনেটেড হেপারিন ইফ আয়নার, তাহলে আয়নার দেখতে হবে, আয়নার যদি 2.5 এর উপরে থাকে তাহলে ওদেরকে আমি আনফ্র্যাকশনেটেড হেপারিন দিয়ে ট্রিটমেন্ট করবো না। And in patient on NOAC, regardless of the timing of last administration of NOAC, add low dose parenteral anticoagulation, অথবা parenteral anticoagulationটা তখন দিব আমি লো ডোজে। এগুলো হচ্ছে কিছু প্রিকশন যেটা করলে আপনি আপনার ব্লিডিং রিস্ক কমাতে পারবেন। এতক্ষণ যেগুলো কথা বললাম যে স্ট্যান্ডার্ড ইউজ, সেগুলো হচ্ছে সব পেশেন্ট উইথ নন স্টিএমআই কিন্তু তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নাই। এখন হচ্ছে যে পেশেন্টগুলোর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে আন্ডারগোয়িং পিসিআই ফর নন স্টিএমআই, তাদের ক্ষেত্রে আপনি কি করবেন? তাদেরকে বাই ডিফল্ট ট্রিপল থেরাপি দিতে হবে। ট্রিপল, প্রথম 1 সপ্তাহ। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনি নোয়াক দিতে পারেন প্লাস ডুয়েল অ্যান্টিপ্লেটলেট। ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের মধ্যে অ্যাসপিরিন প্লাস B2Y12 ইনহিবিটর। এখন ট্রিপল থেরাপির ক্ষেত্রে আসলে সাধারণত প্রেফার করা হচ্ছে কিন্তু অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এবং একটা নোয়াক, এরকম। কিন্তু আপনি যদি ডুয়েল থেরাপিতে যখন যান, তখন কিন্তু আপনি ক্লোপিডোগ্রেল ছাড়াও টিকাগ্রেল অথবা প্লাসোগ্রেল সাথে নোয়াক এরকম কম্বিনেশন দিতে পারেন, যদি আপনার পেশেন্টের ব্লিডিং রিস্ক হাই না থাকে। বোঝাতে পারছি? আপনারা কি আছেন? জি ম্যাম। শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম। যখন আমরা ট্রিপল থেরাপি দিব তখন কিন্তু আমি দিচ্ছি অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এটা প্রেফারেবল, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল আর নোয়াক। কিন্তু যখন আমি ডুয়েলে যাব তখন কিন্তু আমি ওরকম একটা থেরাপিও প্রেফার করতে পারি, মানে টিকাগ্রেলর অথবা প্রাসুগ্রেল, ওখান থেকেও যে কোনো একটাকে নিতে পারি যদি তার ব্লিডিং রিস্ক সেরকম না থাকে। ইসকেমিক রিস্ক বেশি, ব্লিডিং রিস্ক কম, এরকম যদি হয় পেশেন্ট। এখন পেশেন্টের যদি কোনো হাই ব্লিডিং রিস্ক না থাকে তখন তো আপনি ডাবল 1 সপ্তাহ ট্রিপল থেরাপি দেওয়ার পর ডাবল থেরাপিতে চলে যাবেন, নোয়াক প্লাস অথবা যে কোনো একটা অ্যান্টিপ্লেটলেট। এটা হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। কিন্তু 1 বছর পর আপনাকে অ্যান্টিপ্লেটলেট গুলো বন্ধ করে দিতে হবে। 1 বছর পর আপনি শুধু পেশেন্টগুলোকে
নোয়াক, যে নোয়াকটা পাচ্ছে সেটার উপর রাখতে হবে। পেশেন্টের যদি হাই ব্লিডিং রিস্ক থাকে তাহলে আমি 6 মাস পেশেন্টকে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি দেবো। এগুলো হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, 6 মাস পেশেন্টকে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপির উপর রাখবো এবং পরবর্তী মানে অনওয়ার্ড সে অ্যালোন, নোয়াক অ্যালোন পাবে। আর যদি পেশেন্টের হাই ইসকেমিক রিস্ক থাকে তখন এই 1 সপ্তাহের জায়গায় সে 1 মাস ট্রিপল থেরাপি পাবে, তারপর সে অনওয়ার্ড ডাবল থেরাপিতে চলে যাবে। বুঝতে পেরেছেন এটা? আমি কিছুই বুঝতে ম্যাডাম, পারছি যে না। 12 মাস পরে শুধু নোয়াক কেন? তখন আর অ্যান্টিপ্লেটলেটের প্রয়োজন নাই। আমরা তো এমনি 12 মাস ডুয়েল থেরাপিটা আমরা 12 মাস তো দেই। আগে একটু আগে দেখালাম না, নন এফ পেশেন্টও তো 12 মাস দেই। এক্সটেন্ডেড দেই তো হচ্ছে যে ওই কিছু কন্ডিশন দেখালাম যে হাই ইসকেমিক রিস্ক থাকে তাদের ক্ষেত্রে, তাই না? জি ম্যাডাম, কিন্তু ম্যাডাম যেহেতু নন এসটিএমআই আছে ম্যাডাম, তো এর মাঝে ডুয়েলটা যদি আপনি দেন 12 মাসের বেশি, ওদের ব্লিডিং রিস্ক অনেক বেশি হয়। হ্যাঁ, স্টাডিতে দেখা গেছে ওদের ব্লিডিং রিস্ক খুব বেশি হয়। সেজন্য আমাকে সবসময় ওয়েট করতে হবে তার ইসকেমিক রিস্ক এবং ব্লিডিং রিস্কের মধ্যে। সেই জন্য রিকমেন্ডেশনটা এরকম, 12 মাস পরে এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে নোয়াকের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টের অ্যান্টিপ্লেটলেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ দেখা গেছে এতে করে তার রিস্কটা কমে না, এম্বোলাইজেশন রিস্ক কমেও না, মানে তার কোনো উপকার হয় না। শুধু নোয়াকের উপর রাখলে তার যেটা মানে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় না, রাদার ওদের পেশেন্টের ব্লিডিং রিস্ক বেড়ে যায়। সেই জন্য 1 বছর পর শুধু নোয়াক রিকমেন্ড করা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আমার আগেই দেখানো উচিত ছিল। এটা হচ্ছে টাইমিং অফ ইনভেসিভ স্ট্র্যাটেজি। এই যে নন এসটিএমআই পেশেন্ট গুলো আসে, যদি পিসিআই সেন্টারে আসে তাহলে তো আমি ভেরি হাই রিস্ক যদি হয় তাহলে আমি তাকে ইমিডিয়েট ইনভেসিভে নিয়ে যাব। ইমিডিয়েট ইনভেসিভ মানে হচ্ছে লেস দেন 2 আওয়ার। কিন্তু পেশেন্ট যদি নন পিসিআই সেন্টারে আসে, যদি নন পিসিআই সেন্টারে আসে তাহলে কিন্তু আপনাকে ভেরি হাই রিস্ক, এই যে বললাম আগে থেকে রুলিং করতে হয় কেন, যে এই গ্রুপটাকে আইডেন্টিফাই করার জন্য। আমাদের দেশে তো সব সেন্টারে ক্যাথলেট অ্যাভেলেবেল না, তাহলে আপনি যদি আগে ভাগে এই পেশেন্টটাকে আইডেন্টিফাই করতে পারেন যে এটা একটা নন এসটিএমআই, এরা ভেরি হাই রিস্ক, তাহলে আপনি পেশেন্টটাকে ইমিডিয়েটলি পিসিআই সেন্টারে পাঠাতে পারবেন। এবং পেশেন্টের যদি হাই রিস্ক হয়, এখন কারা ভেরি হাই রিস্ক, কারা হাই রিস্ক? ভেরি হাই রিস্ক হচ্ছে যারা ইনিশিয়াল থেকে হিমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে, পেশেন্ট শকে আছে, পেশেন্টের রিফ্র্যাক্টরি চেস্ট পেইন, লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া, তাদের মেকানিক্যাল কমপ্লিকেশন অফ এমআই, অ্যাকিউট হার্ট ফেলিওর অথবা এসটি ডিপ্রেশন মোর দেন 1 মিলিমিটার। এই গ্রুপটা হচ্ছে ভেরি হাই রিস্ক গ্রুপ। এই গ্রুপটাকে ইমিডিয়েট ইনভেসিভ ম্যানেজমেন্ট করতে হবে লেস দেন 2 আওয়ার। হাই রিস্ক কারা? যাদের এস্টাবলিশ নন এসটিএমআই ডায়াগনোস হয়েছে, ডাইনামিক চেঞ্জ আছে, new or presently new continuous ST or T segment change, resuscitated cardiac arrest without ST segment elevation or cardiogenic shock, এবং যাদের গ্রেস স্কোর মোর দেন 140, এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। এদেরকে আর্লি ইনভেসিভ মানে একদিনের মধ্যে লেস দেন 24 আওয়ার্স এদেরকে আপনি ইনভেসিভ প্রসিডিওরের মধ্যে নিতে হবে। আর যারা লো রিস্ক গ্রুপ, যারা এই এই ক্যাটাগরিতে পড়ে না, তারা হচ্ছে লো রিস্ক, তাদের ক্ষেত্রে আপনি সিলেক্টিভ ইনভেসিভ কাদের করবেন সেটা আপনার সিদ্ধান্ত। তখন আগেই বলেছি রেডিয়াল অ্যাক্সেস ইজ প্রেফারেবল, ডেজ সবসময় রিকমেন্ডেড। এবং পেশেন্টের যদি ইনভেসিভ বিয়ে করে দেখা যায় যে তার মাল্টিভ্যাসেল ডিজিজ আছে এবং পেশেন্টের কার্ডিওজেনিক শক নাই, সেক্ষেত্রে কিন্তু মাল্টিভ্যাসেল পিসিআই করে আসা মানে কমপ্লিট রিভাস্কুলারাইজেশন করে আসা যাবে। Complete revascularization during index PCI may be considered in non-STMI patient with multivessel disease. এটা হচ্ছে 2B indication. FFR guided revascularization of non-culprit non-STMI lesion may be used during index PCI. এটা হচ্ছে 2B. এই দুটাই হচ্ছে 2B. এখন
এখন এই গাইডলাইনে আরেকটা জিনিস ইনক্লুড করেছে, সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ। মানে কি বলেন তো? ম্যাডাম হচ্ছে ব্যাজোস্পাজম যদি হয়। শুধু ভেসোস্পাজম? কেন, ওর করোনারি আর্টারি ইয়ে হতে পারে না? ইনসিগনিফিকেন্ট করোনারি আর্টারি ডিজিজ থাকতে পারে না? হ্যাঁ পারে। এটা ইম্পর্টেন্ট, কেমন? তাহলে এমআই এর এই ডেফিনেশন যেটা আগে পড়াইছি, ওদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি আপনার নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ? এইটা থাকতে হবে, সাথে নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারিজ অন অ্যানজিওগ্রাফি। এটা বলতে কি বোঝাচ্ছে দেখেন, নর্মাল করোনারি আর্টারি থাকতে পারে, অথবা মিনিমাল লুমিনাল ইরেগুলারিটিস লেস দেন 30% স্টেনোসিস, অথবা মডারেট করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস মোর দেন 30 বাট লেস দেন 50। এই গ্রুপটাকেও কিন্তু আপনি নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজের মধ্যে ফেলছেন। আর আরেকটা হচ্ছে যে নো স্পেসিফিক অল্টারনেটিভ ডায়াগনোসিস ফর দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। আপনি অন্য কিছু পান নাই, যেমন ওর টাকা শুভ নাই, ওর পালমারি অ্যাম্বুলিজম নাই, মায়োকার্ডাইটিস, আর কিছুই পাওয়া যাচ্ছে না, কিন্তু এমআই এর এই ক্রাইটেরিয়া সে ফিল আপ করতেছে, এখানেও এটা নাই, অল্টারনেট কোনো ডায়াগনোসিসও নাই, সেই পেশেন্টটাকেও আপনি নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ ক্যাটাগরিতে ফেলতে পারবেন। বুঝাতে পারছি? আপনারা বুঝছেন? জি ম্যাডাম। তার মানে কি, এমআই এর এই ক্যাটাগরিটাতে সে পড়বে, সাথে তার অ্যাঞ্জিওগ্রাম করে আপনি এরকম একটা ফিচার পেলেন, এবং তার আপনি আদার যে কজগুলো আছে সেগুলো সেগুলো আপনি খুঁজে পেলেন না, তখন আপনি এটাকে বলবেন নন অবস্ট্রাকটিভ এমআই ডিউ টু উইথ নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারিজ। ওরা সিএমআর করতে বলছে এই পেশেন্ট গুলো, যেটা আমাদের এখানে সম্ভব না, আমাদের এখানে সিএমআর অ্যাভেলেবেল না। সিএমআর করলে পরে আপনি স্ট্রাকচারাল এবং ফাংশনাল দুটাই অ্যাসেসমেন্ট করতে পারবেন, ফর কার্ডিয়াক কোনো স্ট্রাকচারাল এবনর্মালিটি আছে কিনা, যেটা আপনার আহ, অন্য অন্য ইয়েগুলো ইকো করেও আপনি বুঝতে পারছেন না, হ্যাঁ, এবং তার যে করোনারি আর্টারি ডাইনামিক্স, এগুলো কিন্তু আপনি সিএমআর করে বুঝতে পারবেন। গাইডলাইনে অনেক কিছুই আছে, আমি জাস্ট জিস্ট করলাম যেটা যেটা আপনাদের দরকার। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আচ্ছা এখানেই বলি, এগুলো অলরেডি বলা হয়ে গেছে, ইসিজি এই সেই আপনারা এখন জানেন, 0 to 3 বদলে 0 to 1 দিস স্ট্র্যাটিফিকেশনের জন্য বিএনপি প্রো বিএনপি কেও অ্যাড করা হয়েছে এখানে। আচ্ছা, যেটা প্রি ট্রিটমেন্ট, যে পেশেন্টটা বলছে যে আমরা যে রুটিন প্রি ট্রিটমেন্ট করি উইথ অ্যাসপিরিন এবং ক্লোপিটোগ্রেল, বা যে লোডি ইয়ে দেই, রুটিন যে প্রি ট্রিটমেন্ট করি সব পেশেন্টকে, সেইটা ওরা ডিসকারেজ করেছে এখন। বলছে যে রুটিন প্রি ট্রিটমেন্ট দরকার নাই, বিশেষ করে এই যেমন ইট ইজ নট রিকমেন্ডেড টু অ্যাডমিনিস্টার রুটিন প্রি ট্রিটমেন্ট উইথ P2Y12 receptor inhibitor to patient in whom the coronary anatomy is not known and early invasive management is planned। যে পেশেন্টটাকে আপনি এখনই ক্যাথল্যাবে নিয়ে যাবেন, সেই পেশেন্টের ক্ষেত্রে আপনি তো লোডিং সব পেশেন্টকেই দিবেন অ্যাসপিরিন, কিন্তু উইথ P2Y12 ইনহিবিটর, মানে যে আমরা ডুয়েল দেই, সেই লোডিংটা ওরা ডিসকারেজ করেছে, বিশেষ করে যাদের আর্লি ইনভেসিভ ম্যানেজমেন্ট আমরা প্ল্যান করেছি তাদের ক্ষেত্রে, কারণ ওরা দেখেছে যে এতে করে পেশেন্টের ব্লিডিং রিস্ক অনেক বেড়ে যায়। এগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে, এগুলো দেখেন, এগুলো দেখে কালারগুলো দেখে আপনার রিকমেন্ডেশন গুলো বুঝতে পারবেন। এগুলো বলে ফেলেছি। মেজর চেঞ্জ হচ্ছে 2015, আর এটা প্রায় 5 বছর পরে গাইডলাইনটা বের হয়েছে আসলে। মেজর চেঞ্জ কি, এই যে 0 to 3 থেকে এখন 0 to 1 আসছে, এটা একটা মেজর চেঞ্জ। তারপরে এরা হচ্ছে সিটি অ্যানজিওগ্রামকে ক্লাস 1 ইন্ডিকেশন করেছে ইন কেস অফ লো টু ইন্টারমিডিয়েট লাইকলিহুড অফ করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড ওয়েন কার্ডিয়াক ট্রপোনিন অ্যান্ড ইসিজি আর নর্মাল অর ইনকনক্লুসিভ। এদের ক্ষেত্রে কিন্তু আগে এটা ছিল না, আগে ছিল এটা দেখেন ইয়েলো কালার, মে বি ডান, হ্যাঁ, কিন্তু এখন হয়ে গেছে যে মাস্ট বি ডান। বুঝছেন, যাদের হচ্ছে লো টু ইন্টারমিডিয়েট লাইকলিহুড অফ করোনারি আর্টারি ডিজিজ এবং কার্ডিয়াক ট্রপোনিন আর ইসিজিটা ইনকনক্লুসিভ, তাদের ক্ষেত্রে আপনি
সিটি অ্যাঞ্জিওগ্রামকে ওরা ক্লাস 1 ইন্ডিকেশন করছে। এটা করে আপনি করোনারি আর্টারি ডিজিজ এক্সক্লুড করতে পারবেন। মনিটর করার ক্ষেত্রে রিদম মনিটরিংটাকে নন এসটিএমআই এর ক্ষেত্রে এখন প্রেফারেন্স দিচ্ছে। রিদম মনিটরিং আপ টু 24 hours or to PCI is recommended in non-STMI patient at low risk for cardiac arrhythmia. আর যারা হাই রিস্ক ফর কার্ডিয়াক অ্যারিথমিয়া তাদের ক্ষেত্রে মোর দেন 24 আওয়ার্স পর্যন্ত রিদম মনিটরিং করতে বলেছে। এটা আগে ছিল না। রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে আগে হচ্ছে যে ইট ইজ রিকমেন্ডেড টু ইউজ এস্টাবলিশ রিস্ক স্কোর ফর প্রগনোস্টিক এস্টিমেশন। এখন গেস্ট রিস্ক স্কোর মডেল শুড বি কনসিডার এটা ডাউনগ্রেডেশন হয়েছে। বিভালুডিনের আগে এটা ছিল, এটাও ডাউনগ্রেডেশন হয়েছে। আর হচ্ছে P2Y12 inhibitor administration in addition to aspirin beyond 1 year may be considered after careful assessment of ischemic and breathing risk of the patient. এটা এটা আপ হয়েছে। এটা হচ্ছে যে আগে 2B ছিল, এটা এখন 2A হয়েছে। আর নিউ অ্যাড করেছে মিনোকা, স্পন্টেনিয়াস কর্নিয়াল আর্টারি ডিসেকশন, এগুলো। সো এইটুকু পর্যন্ত হচ্ছে আজকের মোটামুটি ক্লাস। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ম্যাডাম আমি ডাক্তার সোহেল। হ্যাঁ, আগে তো ম্যাডাম আমরা ব্লিডিং স্কোর জন্য হেস ব্লেড করতাম, এখন যেগুলো বলছেন ম্যাডাম করা যায়, হেসব্লেডে করা যায়, এগুলো ওয়ার্কিং। হেসব্লেডে করা যায়, বিশেষ করে যেসব পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তাই না? জি ম্যাডাম। হেসব্লেড ম্যাডাম এটা একটা পিডিএফ ফাইলটা দিয়ে দিন ম্যাডাম, গ্রুপে দিয়ে দিন। দিয়ে দিব। আচ্ছা, জি ম্যাডাম। এটার এবারটাতে হচ্ছে যে 3টা জিনিসকে ওরা হাইলাইট করছে বেশি। একটা হচ্ছে তোমার রুল ইন, রুল আউট, সিটি এনজিওগ্রাম সিটি, ওই অ্যাসেসমেন্টের মধ্যে সিটি অ্যানজিওগ্রামকে ইনক্লুড করছে। আর তারপর রিভারক্সটা ম্যাডাম বলতেন। হ্যাঁ, প্রি ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমার রুটিন ট্রিটমেন্টটাকে ওরা ইনহিবিট করছে। আমরা রুটিন প্রি ট্রিটমেন্ট উইথ অ্যাসপিরিন অ্যান্ড P2Y12 ইনহিবিটর দিয়ে যে আমরা রুটিনলি করি, রুটিনলি 300 গ্রাম করে যে দিয়ে দিচ্ছ, হ্যাঁ, সব পেশেন্টকে, সেটাকে ওরা ইনহিবিট করছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের ডিউরেশন, মানে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট রিভারক্সটাকে তারা 12 মান্থ পর। 12 months, after 12 months। কিন্তু দুটার ক্ষেত্রে ডোজ কিন্তু দুরকম। তো অ্যাকিউট ফিব্রিলেশন না থাকলে তখন ডোজ কিন্তু 2.5 বিডি। যদি এফ থাকে তখন রিভারক্সের ডোজ কিন্তু হার্ড ডোজ 15 to 20 মিলিগ্রাম ডেইলি। তখন তো হচ্ছে আমি অ্যান্টি থ্রোম্বোটিক ওই ডোজে দিতে হবে তোমাকে, যেন তার থ্রোম্বাস ফর্মেশন না হয়, বুঝছো? জি ম্যাডাম। এটাই আসলে এইটুকুই হচ্ছে গ্রস। তোমরা এখন নিজেরা একবার পড়লে তোমাদের গাইডলাইনটা একদম, এটা নতুন গাইডলাইন তো, ধরো পরীক্ষায় আসবে, আবার স্যাররাও জিজ্ঞেস করবে, আর এটা পড়বে, শর্ট নোট দিয়ে দিচ্ছে। ক্রাইটেরিয়া অফ ডায়াগনোসিস অফ নন অবস্ট্রাকটিভ করোনারি আর্টারি ডিজিজ এরকম শর্ট নোটে চলে আসতে পারে, রিটেনও চলে আসতে পারে, বুঝছো? শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, লেকচারটা কি ক্লামজি হয়ে গেছে না, বুঝতে পারছো? বুঝতে পারছি ম্যাডাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। কোশ্চেনটা হচ্ছে, আমরা জানি যে নন এসটি এলিভেটেড এমআই এটা এনি টাইম এসটি এলিভেটেড এমআই টার্ন হইতে পারে, সেই জন্য আমরা ইসিজি করে দেখি। প্রশ্ন হচ্ছে ইসিজিটা কতক্ষণ পর পর করে দেখবো বা কত সময় করব? একটা তো হচ্ছে যে আমি আসা মাত্র ইসিজি করবো, তারপর 10 মিনিট পর আরেকটা রিপিট ইসিজি করবো, ঠিক আছে? তারপর হাফ আওয়ারলি করে ইসিজি করে দেখবো। কিন্তু কতক্ষণ করবো? এর মধ্যে তুমি শুধু ইসিজি দিয়ে ডায়াগনোসিস করবো না, ইসিজি দিয়ে ডায়াগনোসিস করবো যে এ এসটিএমআই নাকি নন এসটিএমআই। সাথে আমি তো ট্রপোনিন আই পাঠাচ্ছি, সে যদি এমআই হয়ে থাকে মিনওয়াইল তার ট্রপোনিন আই বেশি চলে আসবে। তখন আমি যদি কোনো এসটি এলিভেশন না পাই, তখন আমাকে ধরে নিতে হবে এটা নন এসটিএমআই। আর এর মধ্যে যদি এসটি এলিভেশন চলে আসে তাহলে এসটিএমআই। জি ম্যাম। হাই সেন্সিটিভ ট্রপোনিন আই তো খুব র্যাপিডলি ব্লাডে চলে আসবে। জি। ইসিজি তো তোমার অনেক কেসে বললাম না 30% কেসে ইসিজি নর্মালও থাকতে পারে ইনিশিয়ালি, তাই না?
আর সাথে সাথে আমাকে আদার কজ গুলোকে বলে একটা সাথে যে প্রশ্নটা তোমার কাছে সহজ থাকে তখন কিন্তু তোমাকে আসমান ইনশিয়েট করে ফেলতে তোমাকে আমি টাকা শুরু আছে কিনা সেগুলো তোমাকে বুঝতে পারছি না তাহলে তোমরা কি কেউ কিছু বলছো? আমি না যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানে শেষ করি। হ্যাঁ জি ম্যাডাম, শেষ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থাকার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে পরেও বলতে পারো, সমস্যা নেই। নিজেরা একবার পড়ে নিও গাইডলাইনটা, হ্যাঁ, তাহলে এবার ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।